আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার কারণে তোমাদের স্কুলের লেখাপড়ার যে ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতিকে কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য সম্মানিত অধ্যক্ষ স্যার তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমাদের এই ক্লাসের ব্যবস্থা করার জন্য সম্মানিত অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনে ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং উপলব্ধি করবে। আশা করি তোমাদের দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের ক্লাস বা সিলেবাস শেষ করা সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজকে দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে নিয়ে আলোচনা করব। তোমাদের এই পাঠে আজকের আলোচনার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমরা ভিডিওর দিকে চিত্রগুলো দেখো, ভালো করে চিত্রগুলো দেখবে যে চিত্রগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, বিষয়বস্তুটা কি হবে। আমরা অবশ্যই বুঝতে পারছি যে একটা গাভী তার দুধ খাচ্ছে এবং একটা পাত্র, দহন পাত্র দুধের, তার সাথে একজন পুরুষ তার পালিত গাভী থেকে খামার থেকে দুধ দহন করছে। তাহলে আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি যে আমাদের আজকের পাঠ হবে দুধ দহন ও সংরক্ষণ পদ্ধতি। তাহলে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব ভিডিও ক্লাসে যে দুধ দহন ও সংরক্ষণ পদ্ধতি। আমাদের দেশে মানুষ গাভী পালন করে লাভজনক ব্যবসার জন্য। আমরা জানি যে একজন মানুষের দৈনিক 90 লিটার দুধ খাওয়া প্রয়োজন। আমরা পাচ্ছি কত? মানুষ গড়ে 10 লিটার দুধ খেয়ে থাকে। তাহলে আমরা এই পারিবারিক দুগ্ধ খামারে আমরা কি শিখব? এখান থেকে আমরা শিখব দুগ্ধ দহন ও সংরক্ষণ সনাতন ও আধুনিক পদ্ধতি ব্যাখ্যা করা বা করতে পারব। আমরা ছবিতে দেখছি যে দুধ দহন করছে এই একটি লোক। এই দুধ দহন, গাভীর উলান থেকে দুধ সংগ্রহের প্রতিক্রিয়াকে দুধ দহন বলা হয়। সাধারণত আমাদের দেশে গুঁড়া দুধ আমাদের দেশে ঘাটতির চাহিদা পূরণ করে থাকে। আমাদের দেশে মানুষ খামার থেকে তার যে দুগ্ধ খামার থেকে স্থাপন করে যে দৃষ্টি আকর্ষণ করছে, তার থেকে যে আমাদের দেশে যে দুধের চাহিদা, সে চাহিদাটা কখনোই পূরণ করতে বা করা সম্ভব না। বৈজ্ঞানিক পদ্ধতিতে গাভী পালনের গাভীর বাসস্থান, খাদ্য অতি গুরুত্ব দিলেও আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলেও আমাদের যে দুধের যে দেশের দুগ্ধ খামারগুলো গড়ে উঠছে, সেই দুগ্ধ খামারগুলো সহজেই এটার চাহিদা পূরণ করতে পারে না। যার জন্য আমাদের ভূমিহীন কৃষক বা প্রান্তিক কৃষক তাদের আয় বাড়ানোর জন্য তারা ছোট বড় খামার করে থাকে। আমরা জানি যে আমাদের দেশে সাধারণত ক্ষুদ্র খামার, আমরা 2টা থেকে 5টি গাভী যে পালন করি সেটাকে আমরা ক্ষুদ্র খামার বলে থাকি। আর তার চেয়ে বেশি 2টা থেকে 5টা বা 10টা 15টা এটাকে আমরা বাণিজ্যিক খামার হিসেবে ধরে থাকি। সাধারণত আমরা এই 5টির ঊর্ধ্বে গাভী সমানে বাণিজ্যিক খামার স্থাপন করা হয়। ঋণের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করে ব্যাংক ঋণ পরিশোধের খতিয়ান বিবেচনা করে খামার স্থাপন আমরা করে থাকি। এই খামার স্থাপন করতে গিয়ে আমাদের যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, আমরা সেই লক্ষ্যগুলো আমরা সাধারণত কেউ পূরণ করতে পারি, করে খামার স্থাপন করি, আবার কেউ এটা পূরণ করতে সক্ষম হয় না, তারা খামার সহজে গড়েও তুলতে পারে না। যেমন আমাদের খামার করতে গেলে স্থানের বিষয়গুলো বিবেচনায় আনতে হয়, যেন অপেক্ষাকৃত উঁচু জমি হতে হবে, খামার সম্প্রসারণ করার সুযোগ থাকতে হবে, যেখানে খামার করবে সেই খামারটা যেন সম্প্রসারণ করা যায় বা বড় করা যায়,
হ্যাঁ, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। পশুর খাদ্য প্রাপ্যতা যেন পায়, পশু যে খাবার খাবে সেটা যেন প্রাপ্যতা পায়, সেদিকেও খেয়াল করতে হবে। তাহলে আমাদের মূলধন দিয়ে আমরা আমাদের এই খামারটা পরিচালনা করতে পারি, এবং সেটা সেই খামারের যত ওষুধপাতি থেকে শুরু করে খামারের প্রয়োজনীয় উপকরণ, এই প্রয়োজনীয় উপকরণ আদর্শ খামার বা গোয়ালঘর সামগ্রী থেকে শুরু করে ভ্যান রিক্সা বা ঘাস কাটার চপিং মেশিন, হ্যাঁ, সব কিছু এগুলা যেন আমাদের কাছে থাকে, হাতের নাগালে থাকে। এগুলা নিয়ে সবুজ ঘাস বা দানাদার খাদ্য, টিকা সরবরাহ, পশুকে কৃত্রিম উপায়ে তাদের ব্যবস্থাকরণ, সবগুলো রেখে আমরা আমাদের খামারটা পরিচালনা করতে পারি। আমরা এখানে যদি দিই দুধ দহনের ধাপ, আমরা সাধারণত গাভীর যে দুধ দহন, সেই দুধ দহনের ধাপ আমরা বলে থাকি সাধারণত দুই ধরনের আমাদের দেশে মানুষ দুধ দহন করে থাকে, দুইভাবে। গাভীর দুধ দহন পদ্ধতিটা সাধারণত দুইভাবে, যেমন গাভীর উলান থেকে দুধ সংগ্রহ প্রক্রিয়াকে দুধ দহন বলা হয়। এই দুধ দহনের সময়, আমরা দুধ দহনের ধাপ সম্পর্কে যদি বলি, তাহলে দুধ দহনের সময় অবশ্যই দুধ দহনের সময় খেয়াল করতে হবে যে 2 বার বা 3 বার এর বেশি দুধ দহন করা যাবে না। যখন তুমি দুধ দহন করবে, তোমার গাভীর প্রতিও খেয়াল রাখতে হবে, এবং তোমার বাছুরকে যে দুধ খাওয়াতে হবে, তা নাহলে যে সে দুর্বল হবে এবং যে রোগাক্রান্ত হবে সেটাও খেয়াল করতে হবে। এই জন্য তুমি সর্বোচ্চ 2 বার, একবার করাই ভালো, দিনে 2 বার দুধ দহন করা যাবে। পরবর্তী গোয়ালঘর প্রস্তুতকরণ, যখন গাভী তুমি দহন করবে তার পূর্বে গাভীকে উত্তেজিত করা যাবে না। গোয়ালঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দুধ দহনের পূর্বে গাভীর বাট বা উলান সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, এবং পরিষ্কার কাপড় দিয়ে সে উলান বাট মুছে নিতে হবে। নেক্সট, পরবর্তীতে পরিষ্কার পাত্র ব্যবহার করা। অবশ্যই গাভীর যে পাত্রে দুধ দহন করবে সেটা অবশ্যই পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, এবং দুধ দহনের পর দুধের পাত্র প্রথমে গরম করে নিতে হবে, তারপরে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে তারপরে উল্টো করে রেখে শুকিয়ে নিয়ে তারপরে গাভী থেকে দুধ দহন করতে হবে। পরবর্তীতে দেখো যে গাভীকে মশামাছি মুক্ত রাখতে হবে। গাভীকে মশামাছি মুক্ত রাখতে হবে, গাভী যেন বিরক্ত না হয় সেদিকে খেয়াল করতে হবে। তারপরে আছে গাভীকে উদ্দীপিত করা। এই উদ্দীপিত করা হলো ভাট চুষে বা গোয়াল কর্তৃক উলান মেসেজ করা গাভীকে দুধ দহনের জন্য উদ্দীপিত করতে হবে। উদ্দীপিত তুমি সাধারণত গাভীর উপরে একটা গামছা রেখে দিবে, তার লোমের উপরে একটা গামছা, পিঠের উপরে একটা গামছা রেখে দেবো, অথবা গাভী বাছুর কিনে তার উলান দিয়ে দুধ খাওয়ালে গাভী স্বাভাবিক অবস্থায় আসে, উদ্দীপিত হয়, মানে গাভীর দুধ দহন করাটা অনেক সহজ হয়। আমরা পরবর্তীতে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা দেখে বুঝতে পারবে যে অবশ্যই আমি যে পাঠটা পড়তেছি তোমাদের সপ্তম শ্রেণীর 2য় অধ্যায় পৃষ্ঠা 222, দুধ দহনের সময় গাভীকে খাওয়ানো। দুধ দহনের সময় গাভীকে খাওয়ালে এই ক্ষেত্রে গাভী শান্ত থাকে, খাওয়ার দিকে তার নজর থাকে, সহজেই কৃষক তার দুধ গাভীর পাট থেকে দুধ সংগ্রহ করে নিতে পারে। তবে তোমাদের মনে রাখতে হবে দুধ দহনের সময় ছেলে হোক বা মেয়ে হোক, একক ব্যক্তি তোমাকে গাভীর দুধ দহন করতে হবে, কারণ গাভী তাকেই যে বারবার যে একই প্রতিদিনই যে দুধ দহন করে তাকেই করতে হবে। অন্য কোনো ব্যক্তি গেলে তুমি সেখান থেকে তার গাভীর কাছ থেকে দুধ দহন করতে পারবে না, কারণ সে তোমাকে চিনবে না, না চিনার কারণে সে নাড়াচাড়া করবে, অথবা লাথি মারতে পারে, সে দৌড় দিতে পারে। সেজন্য গাভী একক ব্যক্তি এবং গোশালায় যাওয়া এবং দুধ দহন করা এটা ওরা বেশি পছন্দ করে। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। দুধ দহন পদ্ধতি, এই দুধ দহন পদ্ধতি দুইটা, একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি। এই সনাতন পদ্ধতিতে আমরা সাধারণত করে থাকি, আমরা যদি দেখি সনাতন পদ্ধতি হাত দিয়ে দুধ দহন করা হয়, হাত দ্বারা দুধ দহন করে থাকে আমাদের দেশে মানুষ। গাভীর দুধ দহনের সময় প্রথমে 2 বাট একসাথে, পিছনে 2 বাট একসাথে দহন করা হয়, এবং অনেক গুণ চিহ্নে সামনে একটি পিছে একটি বাট একসাথে কম বেশি করে টেনে এটাকে দহন করার প্রক্রিয়াটা করে থাকে। আমাদের দেশে যন্ত্রের সাহায্যে দুধ দহন পদ্ধতিতে আমাদের দেশে মানুষ বেশি করে থাকে এবং সময় কম লাগে, কিন্তু যন্ত্রের সাহায্যে দুধ দহনের ক্ষেত্রে কিছু খেয়াল রাখতে হবে। যদি যন্ত্রের চাপ বেশি হয় বা মেশিনের যদি চাপটা বাটে বেশি পড়ে, তাহলে বাট দিয়ে রক্ত চলে আসতে পারে। সেজন্য এটা খেয়াল করতে হবে। তোমরা বিশেষ করে গাভীর বাটে টিট কাপ লাগিয়ে দুধ দহন করা বা চালু করতে পারো, টিট কাপ, এটা তোমরা দেখে নেবে, বই আছে, এতে সহজে স্বাস্থ্যসম্মতভাবে দুধ দহন করা সম্ভব। আমরা যদি পরবর্তী পাঠ দেখি যে দুধ সংরক্ষণ,
আমরা দুধ সংরক্ষণ করব নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাবে উপযোগী রাখতে, পচনমুক্ত রাখার প্রক্রিয়াকে দুধ সংরক্ষণ বলা হয়। এই পচনমুক্ত রাখতে এটাকে দুধ সংরক্ষণ বলা হয়। পচনমুক্ত রাখা যেমন সনাতন দুধ তাপ দিয়ে ফুটিয়ে এটা সংরক্ষণ করা হয়। আর আধুনিক পদ্ধতিতে আমরা দুধ সংরক্ষণ করে থাকি সাধারণত রেফ্রিজারেটরে অল্প সময়ের জন্য 4°C তাপমাত্রায় অথবা ডিপ ফ্রিজে রেখে আমরা করি। আর জিনিস হলো পাস্তুরীকরণের মাধ্যমে আমরা এই দুধটা সংরক্ষণ করে থাকি। দুধ সংরক্ষণের মধ্যে পাস্তুরীকরণ, এই রেফ্রিজারেটর। আর এই ক্ষেত্রে দুধ পাস্তুরীকরণের মধ্যে দুধকে অন্যতম আদর্শ খাদ্য বলা হয়। এই জন্য মানুষ তার আদর্শ খাবার একসাথে বা একটি অণুজীবের সাহায্যে নানান বা আদর্শ মাধ্যম শুধু দহনের পর সাথে সাথে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে শুরু করে বা দীর্ঘক্ষণ সাধারণ তাপমাত্রা রাখলে এক সময় সম্পূর্ণরূপে এটি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণ প্রতিরোধের জন্য এই অণুজীবগুলোই বেশি দায়ী। সেজন্য দুধ পাস্তুরীকরণটা খুব জরুরি। এই ক্ষেত্রে সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরীকরণ। দুধ পাস্তুরীকরণের প্রধান উদ্দেশ্য হলো রোগ উৎপাদনকারী জীবাণু ধ্বংস করা, দুধ বেশি সময় সংরক্ষণের জন্য অবাঞ্ছিত জীবাণু ধ্বংস করা, দুধের উপস্থিতি এনজাইম নিষ্ক্রিয়করণ। এই দুধ সংরক্ষণের রেফ্রিজারেটর এবং পাস্তুরীকরণ। আমরা পরবর্তীতে দেখো যে পাস্তুরীকরণ অতি উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা অণুজীবগুলোকে জন্মাতে বা বংশবৃদ্ধি করতে পারে না। এই তাপমাত্রায় ব্যবহার করা দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরীকরণ। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই তোমাদের বুট বইয়ে কৃষি শিক্ষা 10ম শ্রেণীর কৃষি শিক্ষা বইতে তোমরা সুন্দর করে এই পাস্তুরীকরণের সংজ্ঞা সুবিধা সবই পেয়ে যাবে। যেমন সুবিধা এখানে আছে পাস্তুরীকরণের সুবিধা। আমরা যদি দেখি পাস্তুরীকরণের প্রকারভেদ, পাস্তুরীকরণের সুবিধা অসুবিধা। এই ক্ষেত্রে আমরা দেখি নিম্ন তাপমাত্রার সময় পাস্তুরীকরণ যেমন 62.8°C তাপমাত্রা অর্থাৎ 30°C বা 30°C তাপমাত্রায় এই সময়ের প্রয়োজন। এখন উচ্চ তাপমাত্রার সময় পাস্তুরীকরণ 72°C তাপমাত্রায় 15 সেকেন্ড সময়ে। এই ক্ষেত্রে পাস্তুরীকরণের সুবিধা যদি বলি আমরা, পাস্তুরীকরণ দুধ নিরাপদ হয়, এতে উৎপাদন জীবাণু যেটা থাকে জীবাণু সেটা ধ্বংস হয়। আর পাস্তুরীকরণ দুধের সংরক্ষণ দীর্ঘস্থায়ী হয়, বেশি সময় থাকে। ল্যাকটিক অ্যাসিড জীবাণুর সংখ্যা কমে যায়, ল্যাকটিক অ্যাসিডের যে জীবাণুটা পাস্তুরীকরণে এটা অনেক ক্ষেত্রেই কমে যায়। এটা হলো সুবিধা। এই প্রক্রিয়ায় দুধের পুষ্টিমান ঠিক থাকে, কোনো বিষাদের সৃষ্টি হয় না। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে পাস্তুরীকরণের একটা অসুবিধা আছে। অসুবিধা হলো যে তাপ সংবেদনশীল ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে। উচ্চ তাপজনিত কিছুটা বিষাদ সৃষ্টি হতে পারে, বেশি তাপমাত্রার কারণে দুধের বিষাদ সৃষ্টি হতে পারে। আর পাস্তুরীকরণের প্রকারভেদ এটার সাথে তোমাদের বলছি নিম্ন তাপে হয়, উচ্চ তাপে এবং অতি উচ্চ তাপ। এই হলো পাস্তুরীকরণের প্রকারভেদের অংশ। আর তোমরা জানো যে পাস্তুরীকরণ সুবিধা, এখানে আমি সুবিধা বলছি দুধ নিরাপদ হতে, রোগ উৎপাদন, জীবাণু ধ্বংস হওয়া। আমি তোমাদের বলছি এই প্রক্রিয়া দুধের সংরক্ষণ স্থায়িত্ব করে, ল্যাকটিক অ্যাসিড উৎপাদন জীবাণুর সংখ্যা কমিয়ে দেয়। এই ক্ষেত্রে আমি আরও তোমাদের সাথে বলছি যে এই লুই পাস্তুর 1860 সালে 1865 খ্রিস্টাব্দে একজন ফরাসি রসায়নবিদ প্রথম অনুধাবন করেন যে পচনশীল প্রণালীর প্রকারে জীবাণু দ্বারা সংগৃহীত হয়। এই পাস্তুরীকরণ প্রক্রিয়া আবিষ্কার করেন লুই পাস্তুর। এর নাম অনুসারেই এই পাস্তুরীকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেহেতু ঘরে বসে আছো, তোমাদের সাথে ক্লাসের এত সুযোগ হয় না, যেহেতু করোনার কারণে তোমরা ঘরেই বসে আছো, যার জন্য তোমাদের জন্য আমি কিছু মূল্যায়ন রাখছি। এই মূল্যায়নের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভিডিও থেকে নিয়ে তোমার খাতায় লিখবে, পরবর্তী আমাকে দেখাবে। দুধ দহনের পদ্ধতি কয়টা, আদর্শ খাদ্য কোনটি, খুব সহজ প্রশ্ন আমি এখানে করেছি। এই মূল্যায়নটা করবে। পরবর্তীতে আমার শেষ তোমাদের সাথে আমি যা আলোচনা করছি, আজকের আলোচনায় তোমাদের সাথে ছিল পারিবারিক দুগ্ধ খামার। এই পারিবারিক দুগ্ধ খামারে একজন মানুষ দৈনিক বছরে কত গ্রাম খাবে, কত গ্রাম দুধ পান করা উচিত বা কত লিটার, এই কেমন বাসস্থান হবে, বাসস্থানের ধরন কেমন হবে, দুধ দহন পদ্ধতি কেমন হবে, দহন পদ্ধতির সুবিধা অসুবিধা, দহন পদ্ধতির প্রকারভেদ এবং সংরক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা বা পাস্তুরীকরণ সব টোটাল আমি তোমাদের সাথে যা আলোচনা করছি। তারপর শেষ যে বাড়ি কাজে আমি তোমাদের একটু বেশি দিয়েছি। আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে দিয়েছি। এই প্রশ্নটা তোমরা অবশ্যই বাড়ির কাজ করে
রাখবে এবং স্কুল ছুটি হলে আমাকে এই বাড়ির কাজটা দেখাবে অবশ্যই। তাহলে তোমরা আজকের আমার এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে বলে আশা করছি। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে